ছেলে তার মোবাইল নম্বরে কাপড় প্যাকেজ নিতে গ্রামীণফোন সেন্টারে গেল এবং আমাকে সাথে নিল। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বলল, স্যার, কাপড় প্যাকেজের জন্য আপনার স্ত্রীর নম্বর লাগবে। ছেলে আমার মোবাইল নম্বর দিল। এক্সিকিউটিভ বলল, ম্যাডাম, আপনাকে একটা ফর্ম সাইন করতে হবে। আমি দ্বিধায় পড়লাম। ছেলে আমার কানে বলল, মা, এতে অনেক ছাড় পাব। আমি সাইন করলাম। এক্সিকিউটিভ বলল, অভিনন্দন, আপনাদের কাপড় প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনারা একে অপরকে ফ্রি কল করতে পারবেন। গ্রামীণফোন সেন্টার থেকে বেরিয়ে ছেলে আমাকে কল দিল। আমি ধরতেই সে বলল, মা, এবার আমরা সত্যিকারের কাপল। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্ত্রী হও। ফোন কেটে দিয়ে সে সামনে এসে বলল, এই কাপড় প্যাকেজের মতো আমাদের জীবনও প্যাকেজ করা হোক। বিয়ে করো আমাকে। আমার ফোনে নতুন মেসেজ এল, কাপড় প্যাকেজ অ্যাক্টিভ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন সকালে রিয়াদের সাথে গ্রামীণফোন সেন্টার থেকে ফিরে আসার পর আমার মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। রিয়াদ যে কথাগুলো বলেছিল সেগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবতে পারছিলাম না কেন একটা ছেলে তার মায়ের সাথে এভাবে কথা বলতে পারে। তবে আমার মনে হয়েছিল যে এই ঘটনার পেছনে কোনো গভীর রহস্য আছে। পরের দিন সকালে আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ রিয়াদ এসে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? এই বাড়িতে আমরা 15 বছর ধরে থাকি। আমি কোনো গুপ্ত কক্ষের কথা শুনিনি। রিয়াদ রহস্যময় হাসি হেসে বলল, মা, গতকাল রাতে আমি পড়ার টেবিলে বসেছিলাম। হঠাৎ শুনলাম নিচ থেকে কোনো একটা আওয়াজ আসছে, যেন কেউ কাঠ কাটছে বা কিছু খোঁড়াখুড়ি করছে। আমার গায়ে কাটা দিল। আমি বললাম, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। হয়তো রাস্তার কোনো কাজ চলছিল। কিন্তু রিয়াদ জোর দিয়ে বলল, না মা, আওয়াজটা সত্যিই আমাদের বাড়ির নিচ থেকে আসছিল। আমি খুব সতর্কতার সাথে শুনেছি। মনে হচ্ছিল যেন কেউ কোনো পুরনো ইট বা পাথর সরাচ্ছে। আমি ভেবে দেখলাম এই বাড়িটা আমরা কিনেছিলাম আগের মালিক করিম সাহেবের কাছ থেকে। করিম সাহেব বেশ অদ্ভুত একজন মানুষ ছিলেন। তিনি সবসময় রহস্যজনক কথাবার্তা বলতেন। বাড়িটা বিক্রি করার সময় তিনি বলেছিলেন, এই বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে। যারা এখানে থাকবে তাদের ধৈর্য রাখতে হবে। সেদিন দুপুরে তানভীর অফিস থেকে ফিরে এসে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার? আমি রিয়াদের কথা বললাম। তানভীর প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু আমি যখন জোর দিয়ে বললাম তখন সে গুরুত্ব দিয়ে শুনল। তাহলে আজ রাতে আমরা 3 জন মিলে পরীক্ষা করে দেখি, তানভীর বলল। যদি সত্যিই কোনো আওয়াজ হয় তাহলে আমরা খোঁজ নেব। রাত প্রায় 12টার দিকে আমরা 3 জন বসার ঘরে চুপচাপ বসে রইলাম। তানিয়া তখন গভীর ঘুমে। প্রায় 15 মিনিট পর সত্যিই একটা আওয়াজ শুনতে পেলাম। ঠক ঠক ঠক, যেন কেউ নিচ থেকে হাতুড়ি দিয়ে মারছে। তানভীর আর আমি পরস্পরের দিকে তাকালাম। আওয়াজটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল। রিয়াদ ফিসফিস করে বলল, বলেছিলাম না মা? আমরা আওয়াজের উৎস খুঁজতে শুরু করলাম। বাড়ির প্রতিটা কোণ পরীক্ষা করে দেখলাম। আওয়াজটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল আমাদের খাওয়ার ঘরের একটা কোণে। সেখানে একটা পুরনো কার্পেট বিছানো ছিল। তানভীর কার্পেটটা সরিয়ে দিল। নিচে স্বাভাবিক টাইলস। কিন্তু একটা টাইলস দেখতে আলাদা লাগছিল, যেন সেটা পরে বসানো হয়েছে। তানভীর একটা চাকু দিয়ে টাইলসের চারপাশে ঘষে দেখল। টাইলসটা একটু নড়ে উঠল। এটা খোলা যাবে, তানভীর বলল। আমরা 3 জন মিলে টাইলসটা তুলে ফেললাম। নিচে একটা ছোট ছিদ্র, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। রিয়াদ মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে ফেল। আমরা দেখতে পেলাম একটা সিডি নিচের দিকে গেছে। আমার শরীরে শিহরণ জাগল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। তানভীর বলল, মনে হচ্ছে পুরনো যুগের কোনো গুপ্ত পথ। হয়তো এখানে আগে কোনো গোপন কাজ চলত। আমরা সিদ্ধান্ত নিলাম পরের দিনের বেলা এই জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখব। সেই রাতে আর কোনো আওয়াজ শুনতে পেলাম না।
পরের দিন সকালে তানিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা তিনজন আবার সেই জায়গায় গেলাম। দিনের আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। সিঁড়িটা প্রায় 5 ফুট নিচে গিয়ে শেষ হয়েছে। সেখানে একটা ছোট কক্ষ। তানভীর প্রথমে নামল। তারপর রিয়াদ। আমি সবার শেষে নামলাম। নিচে নেমে দেখি একটা ছোট ঘর। প্রায় 10 বাই 8 ফুট। দেওয়ালে পুরনো ইটের কাজ। মেঝেতে মাটি। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স। তানভীর বাক্সটা খুলে দেখল। ভিতরে অনেক পুরনো কাগজপত্র, কিছু ছবি আর একটা ডায়েরি। ডায়েরিটা খুলে দেখি সেটা করিম সাহেবের লেখা। প্রথম পাতায় লেখা, এই বাড়ির গোপন ইতিহাস, করিম আহমেদ। আমি পড়তে শুরু করলাম। এই বাড়িটি আমার দাদা নির্মাণ করেছিলেন 1950-এর দশকে। সেই সময় এলাকায় অশান্তি চলছিল। দাদা তাই এই গোপন কক্ষটি তৈরি করেছিলেন জরুরি অবস্থার জন্য। এখানে তিনি পরিবারের মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখতেন। দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে এই কক্ষে একটি বিশেষ গুপ্তধন লুকানো আছে। কিন্তু তিনি সেই গুপ্তধনের সঠিক অবস্থান বলতে পারেননি। শুধু বলেছেন ওই যখন সময় আসবে সঠিক ব্যক্তি এটি খুঁজে পাবে। আমি বহু বছর ধরে খোঁজ করেছি কিন্তু কিছু পাইনি। হয়তো আমি সেই সঠিক ব্যক্তি নই। তাই এই বাড়িটি বিক্রি করে দিচ্ছি। যারা এখানে থাকবে হয়তো তারাই সেই রহস্যের সমাধান করতে পারবে। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছিল যেন আমরা কোনো রোমাঞ্চকর সিনেমার ভিতর পড়েছি। রিয়াদ বলল, মা, আমরা সেই গুপ্তধন খোঁজ করি না কেন? তানভীর বলল, তার আগে আমাদের এই ডায়েরিটা পুরো পড়ে দেখা উচিত। আমরা ডায়েরির অন্যান্য পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। করিম সাহেব অনেক গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছেন। তিনি লিখেছেন যে তার দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সেই সময় তিনি অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করেছিলেন যা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চেয়েছিলেন। একটা পাতায় একটা ছোট মানচিত্র আঁকা। মানচিত্রে এই গোপন কক্ষের একটা বিস্তারিত নকশা। দেখা যাচ্ছে যে এই কক্ষের চেয়েও আরেকটা লুকানো জায়গা আছে। তানভীর মানচিত্র অনুযায়ী দেওয়াল পরীক্ষা করতে শুরু করল। পূর্ব দিকের দেওয়ালের একটা অংশ ভিন্ন রকম শোনাচ্ছিল যখন হাতুড়ি দিয়ে টোকা মারছিল। এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, তানভীর বলল। আমরা সেই দেওয়ালের অংশটা ভালো করে পরীক্ষা করলাম। দেখতে পেলাম যে কিছু ইট একটু আলগা। তানভীর সতর্কভাবে সেই ইটগুলো সরিয়ে ফেল। ইটগুলো সরানোর পর আমরা দেখলাম একটা ছোট গর্ত। গর্তের ভিতরে একটা কাপড়ে মোড়ানো কিছু একটা। রিয়াদ হাত ঢুকিয়ে সেই জিনিসটা বের করল। কাপড়টা খুলে দেখি একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা বেশ ভারী। আমরা বাক্সটা উপরে নিয়ে এলাম। খোলার আগে একটু ভেবে নিলাম। কে জানে এর ভিতর কি আছে? বাক্সটা খুলে আমরা অবাক হয়ে গেলাম। ভিতরে রয়েছে কিছু পুরনো স্বর্ণের গহনা, কিছু রূপার মুদ্রা আর একটা পুরনো বই। বইটা খুলে দেখি সেটা করিম সাহেবের দাদার ডায়েরি। সেই ডায়েরিতে লেখা আছে কিভাবে তিনি স্বাধীনতা সংগ্রামের সময় এই সব মূল্যবান জিনিস সংগ্রহ করেছিলেন। তিনি লিখেছেন, এই সব কিছু আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি। যারা এই রহস্যের সমাধান করতে পারবে তারাই এগুলোর প্রকৃত মালিক হবে। তবে এই সম্পদ শুধু নিজের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। আমরা বুঝতে পারলাম যে এই আবিষ্কার আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু একই সাথে আমরা অনুভব করলাম যে এই সম্পদের সাথে একটা দায়িত্বও এসেছে। তানভীর বলল, আমাদের এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। প্রথমে আমরা এই সব কিছুর ঐতিহাসিক মূল্য নির্ধারণ করি। তারপর সিদ্ধান্ত নেব কী করব। পরের কয়েক সপ্তাহ আমরা অনেক গবেষণা করলাম। জানতে পারলাম যে করিম সাহেবের দাদা সত্যিই একজন নামকরা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার নাম আব্দুল করিম। তিনি অনেক ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত ছিলেন। আমরা একটা জাদুঘরের সাথে যোগাযোগ করলাম। তারা আমাদের আবিষ্কারে খুব আগ্রহী হল। জাদুঘরের পরিচালক আমাদের বলল যে এই জিনিসগুলো ঐতিহাসিকভাবে খুবই মূল্যবান। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে দান করব। তবে কিছু অর্থ আমরা রাখব আমাদের সন্তানদের শিক্ষার জন্য। এই পুরো ঘটনার পর আমাদের পারিবারিক সম্পর্কও আরও মজবুত হল। আমরা বুঝতে পারলাম যে জীবনে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। কিন্তু সেই ঘটনাগুলোর মোকাবেলা করতে হলে পরিবারের সবাইকে একসাথে থাকতে হয়। রিয়াদ এই ঘটনার পর আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বুঝেছে যে জীবনে যা কিছু পাওয়া যায় সেটা শুধু নিজের জন্য নয়, বরং সবার কল্যাণের জন্য ব্যবহার করতে হয়।
তানিয়া যখন এই পুরো ঘটনা জানতে পারল সে অবাক হয়ে বলল, বাবা, আমাদের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে ছিল আর আমি কিছুই জানতাম না। আমরা তানিয়াকে বুঝিয়ে বললাম যে জীবনে অনেক রহস্য থাকে, কিন্তু সেই রহস্যগুলো উন্মোচিত হয় তখনই যখন আমরা সেগুলোর জন্য প্রস্তুত থাকি। এখন আমাদের বাড়িতে সেই গুপ্ত কক্ষটি একটি ছোট জাদুঘর হিসেবে সাজিয়েছি। সেখানে আমরা আব্দুল করিম সাহেবের কিছু স্মৃতিচিহ্ন রেখেছি, আর রেখেছি তার লেখা সেই ডায়েরি। মাঝে মাঝে আমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনরা এসে এই জায়গাটা দেখে যায়। তারা আমাদের এই আবিষ্কারের কাহিনী শুনে অবাক হয়। কিন্তু আমরা জানি যে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে পারিবারিক ঐক্য আর সততা দিয়ে যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা মনে করি তখন মনে হয় যেন এটা কোনো স্বপ্ন ছিল। কিন্তু আমাদের বাড়ির নিচে সেই গুপ্ত কক্ষটি প্রমাণ দেয় যে এটা সত্যিই ঘটেছিল। রিয়াদ এখন ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়ে। সে বলে যে আমাদের এই আবিষ্কার তার জীবনের দিক পরিবর্তন করে দিয়েছে। সে এখন ঐতিহাসিক গবেষণায় আগ্রহী হয়েছে। তানিয়াও এই ঘটনায় খুব অনুপ্রাণিত হয়েছে। সে স্কুলে তার বন্ধুদের কাছে এই কাহিনী বলে। তার শিক্ষকরাও এই ঘটনায় মুগ্ধ। তানভীর বলে যে এই আবিষ্কারের পর আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হয়েছে। আমরা বুঝেছি যে জীবনে যতই অদ্ভুত ঘটনা ঘটুক না কেন, পরিবারের সবাই মিলে সেটার সমাধান করা সম্ভব। আজও মাঝে মাঝে রাতের বেলা আমি সেই গুপ্ত কক্ষের কথা ভাবি আব্দুল করিম সাহেবের কথা, যিনি দেশের জন্য লড়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মূল্যবান উপহার রেখে গেছেন। আমাদের এই আবিষ্কার আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক সময় অপ্রত্যাশিত জিনিস লুকিয়ে থাকে, কিন্তু সেগুলো খুঁজে পেতে হলে আমাদের ধৈর্য, সাহস আর পারিবারিক ঐক্য থাকতে হয়। কয়েক মাস পর আমাদের কাছে আরেকটি চমক অপেক্ষা করছিল। একদিন রিয়াদ জাদুঘর থেকে ফিরে এসে খুব উত্তেজিত হয়ে বলল, মা, জাদুঘরের পরিচালক বলেছেন যে আব্দুল করিম সাহেব সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি পাওয়া গেছে? রিয়াদ বলল, জাদুঘরের গবেষকরা আব্দুল করিম সাহেবের ব্যাপারে আরও খোঁজখবর নিয়েছেন। তারা জানতে পেরেছেন যে তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, বরং একজন গোপন বিপ্লবী সংগঠনের নেতা ছিলেন। তানভীর কাছ থেকে ফিরে এসে এই খবর শুনে বলল, তাহলে আমাদের বাড়িটা একটা ঐতিহাসিক স্থান। পরের দিন জাদুঘরের পরিচালক ডক্টর রহমান আমাদের বাড়িতে এলেন। তিনি সাথে নিয়ে এলেন কিছু পুরনো দলিলপত্র আর ছবি। ডক্টর রহমান বলল, আপনাদের আবিষ্কার আমাদের দেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করেছে। আব্দুল করিম সাহেব আর তার সাথীরা এই বাড়িতে গোপন বৈঠক করতেন। তারা এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন। তিনি আমাদের দেখালেন আব্দুল করিম সাহেবের একটা পুরনো ছবি। ছবিতে তিনি অন্য কয়েকজন মানুষের সাথে দাঁড়িয়ে আছেন। ডক্টর রহমান বললেন যে এই ছবিটি তোলা হয়েছিল আমাদের বাড়ির সামনেই। আমরা চাই যে আপনাদের এই বাড়িটিকে একটি জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, ডক্টর রহমান বললেন। আমরা এই প্রস্তাবে খুশি হলাম। কিন্তু একই সাথে আমাদের মনে হল যে এই দায়িত্ব বহন করা সহজ নয়। পরের কয়েক সপ্তাহে আমাদের বাড়িতে অনেক মানুষের আসা যাওয়া শুরু হল। ইতিহাসবিদ, গবেষক, সাংবাদিক, সবাই আমাদের আবিষ্কার সম্পর্কে জানতে চাইলেন। একদিন একটা টেলিভিশন চ্যানেল থেকে আমাদের ইন্টারভিউ নিতে এল। তারা আমাদের পুরো ঘটনার কাহিনী রেকর্ড করল। সেই অনুষ্ঠান প্রচারের পর আমাদের বাড়িতে আরও বেশি মানুষ আসতে শুরু করল। তানিয়া স্কুলে হিরো হয়ে গেল। তার বন্ধুরা তাকে ঘিরে থাকত এই কাহিনী শোনার জন্য। তার শিক্ষকরা তাকে ক্লাসে এই ঘটনার বর্ণনা দিতে বলতেন। রিয়াদের ইউনিভার্সিটিতেও এই খবর ছড়িয়ে গেল। তার প্রফেসররা তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেন। একজন প্রফেসর এমনকি এই ঘটনা নিয়ে একটা গবেষণাপত্র লেখার প্রস্তাব দিলেন। কিন্তু এই সব কিছুর মাঝেও আমাদের সবচেয়ে বড় শিক্ষা ছিল পারিবারিক বন্ধনের গুরুত্ব। আমরা বুঝেছিলাম যে যত বড় আবিষ্কারই হোক না কেন, পরিবারের চেয়ে বড় কিছু নেই। একদিন সন্ধ্যায় আমরা চারজন বসে এই পুরো অভিজ্ঞতার কথা আলোচনা করছিলাম। তানভীর বলল, জানো, এই ঘটনার পর আমার মনে হচ্ছে আমাদের পরিবারটা আরও কাছাকাছি এসেছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এই রহস্য সমাধানের প্রক্রিয়ায় আমরা একে অপরের সাথে আরও বেশি সময় কাটিয়েছি, আরও গভীরভাবে কথা বলেছি। রিয়াদ বলল, মা, আমি একটা কথা বলতে চাই। প্রথম দিন গ্রামীণফোন সেন্টারে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আসলে একটা মজার ঘটনা ছিল। আমি জানতাম যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ভুল বুঝবে। আমি শুধু তোমাকে একটু অবাক করতে চেয়েছিলাম। আমরা সবাই হেসে ফেললাম। রিয়াদ চালিয়ে গেল, কিন্তু যে রাতে আমি সেই আওয়াজ শুনেছিলাম সেটা একদম সত্যি।
আমি তখন ভেবেছিলাম হয়তো এটা কোনো প্রাকৃতিক কারণে হচ্ছে। কিন্তু পরে যখন আমরা সেই গুপ্ত কক্ষ খুঁজে পেলাম, তখন বুঝলাম যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। তানিয়া বলল, দাদা, তুমি তো আমাদের সাথে একটা বড় রহস্যের সমাধান করালে। এই কথোপকথনের মাঝেই আমার মনে হল যে জীবনে অনেক সময় ছোট ছোট ঘটনা বড় কিছুর সূচনা করে। রিয়াদের সেই মজার কথাগুলো যদি না বলতো, তাহলে হয়তো আমরা কখনোই এই রহস্যের সন্ধান পেতাম না। কয়েক মাস পর সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের বাড়িটিকে একটি সুরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করল। এর সাথে এল কিছু দায়িত্ব আর কিছু সুবিধা। আমাদের সেই গুপ্ত কক্ষটি এখন সপ্তাহে নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য খোলা থাকে। অনেক মানুষ আসে এটা দেখতে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানে। আমি প্রায়ই ভিজিটরদের কাছে আমাদের এই আবিষ্কারের কাহিনী বলি। তাদের চোখে মুখে যে কৌতূহল আর বিস্ময় দেখি তা আমাকে গর্বিত করে। রিয়াদ এখন একটা স্থানীয় ইতিহাস সংরক্ষণ সমিতির সাথে কাজ করে। সে অন্যান্য ঐতিহাসিক স্থান খোঁজার কাজে সাহায্য করে। তানিয়া তার স্কুলে একটা ইতিহাস ক্লাব খুলেছে। সেই ক্লাবের সদস্যরা বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণ করে আর গবেষণা করে। তানভীর তার অফিসে এই অভিজ্ঞতার কথা বলে তার সহকর্মীদের অনুপ্রাণিত করেছে। অনেকেই এখন তাদের পুরনো বাড়িঘর নিয়ে খোঁজখবর নিচ্ছে। আমি নিজে এখন আমাদের এলাকার মহিলাদের সাথে একটা সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছি। আমরা স্থানীয় ইতিহাস আর ঐতিহ্য নিয়ে কাজ করি। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন মনে হয় যেন এই পুরো যাত্রাটা একটা স্বপ্নের মতো। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে যেভাবে পরিবর্তিত করেছে সেটা একদম বাস্তব। আমরা শিখেছি যে জীবনে রহস্য আর রোমাঞ্চ কখনো শেষ হয় না। শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়, কান খাড়া রাখতে হয়। আমরা আরও শিখেছি যে পারিবারিক বন্ধন যে কোনো চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারে। আমাদের ঐক্য আর পারস্পরিক বিশ্বাসই আমাদের এই অসাধারণ আবিষ্কারের দিকে এগিয়ে নিয়ে গেছে। গতকাল রাতে আমি আবার সেই গুপ্ত কক্ষে গিয়েছিলাম। সেখানে একা বসে আব্দুল করিম সাহেবের কথা ভেবেছি তিনি কেমন করে জানতেন যে একদিন সঠিক মানুষেরা তার রেখে যাওয়া সম্পদ খুঁজে পাবে। হয়তো তিনি বিশ্বাস করতেন যে সত্য কখনো লুকিয়ে থাকে না। যারা সত্যের খোঁজ করে তারা অবশ্যই তা খুঁজে পায়। আমাদের এই কাহিনী এখনো শেষ হয়নি। প্রতিদিনই নতুন কিছু ঘটছে, নতুন মানুষ আসছে, নতুন গল্প তৈরি হচ্ছে। কিন্তু যাই ঘটুক না কেন, আমরা জানি যে আমাদের পরিবারের বন্ধনই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আর এই বন্ধনের কারণেই আমরা যে কোনো রহস্যের সমাধান করতে পারি, যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি।